internationally does not suffer as much from adverse interest rate changes in only one country. আচ্ছা, এই সেন্টেন্সটাকে এক্সপ্লেন করলে আমাদের এই চ্যাপ্টারের যে উদ্দেশ্য সেটাও আমরা বুঝতে পারবো এবং ইন জেনারেল আরো অনেক কিছুই বুঝতে পারবো। সেটা হলো একটা কোম্পানি যদি ইন্টারন্যাশনালি ডাইভার্সিফাই হয় সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার দেশে যদি ইন্টারেস্ট রেট চেঞ্জেস, তো ইন্টারেস্ট রেট কিন্তু একটা রিস্ক। ফাইন্যান্সিয়াল স্টাডিজে যত আমাদের এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের যে কনসেপ্ট গুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট সোর্স অফ রিস্ক হচ্ছে একটা, সেটা হলো ইন্টারেস্ট রেটের সাথে অনেক কিছু ডিপেন্ড করে। সো একটা দেশে যদি ইন্টারেস্ট রেট থেকে আমার রিস্ক অ্যারাইজ করে, সো সেটা আমাকে খুব বেশি কাবু করতে পারবে না, কারণ আমার বাকি আরো 10টা দেশে ইনভেস্টমেন্ট আছে, সেখানে হয়তো একই সঙ্গে তো সবগুলার অ্যাডভার্স হবে না। এটাই মেন করা। সো এটাও একটা রিস্ক ম্যানেজমেন্ট টুলস বলা যেতে পারে। যে বিজনেস ডাইভার্সিফাই করাই হয় কিন্তু দুইটা উদ্দেশ্য, একটা হলো এক্সপানশন আর একটা হলো রিস্ক মিনিমাইজ করা। এর সাথে দুটো জিনিসই রিলেটেড। কারণ ফাইন্যান্সের একটা প্রিন্সিপাল আছে যে এক ঝুড়িতে সব ডিম না রাখা। ব্যবসাটা যখন বড় হতে থাকে তো তখন নিশ্চয়ই সবাই চেষ্টা করে বিজনেসটাকে ডাইভার্সিফাই করা, অর্থাৎ অন্য জায়গায় হয়তো বিজনেস করবে অথবা অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করবে, অর্থাৎ ক্যাপিটালটাকে বিভিন্ন জায়গায় রাখবে। অথবা আমি যদি এমনি একটা রিটায়ার্ড পার্সন হই, আমার কাছে যদি আমি রিটায়ারমেন্ট বেনিফিট 1 কোটি টাকা পাই, তো সেক্ষেত্রে আমি আমার ইনভেস্টমেন্টটাকে কিন্তু সেফ রাখার জন্য হয়তো কিছু টাকা সরকারি ব্যাংকে রাখলাম, কিছু টাকা প্রাইভেট ব্যাংকে রাখলাম, এভাবে কিন্তু সবাই করে, বা এটা এক ধরনের যার যার ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি। সো লার্জ স্কেলে বিজনেসের ক্ষেত্রে সেম স্ট্র্যাটেজিটাই ফলো করা হয় এবং যেটা ফাইন্যান্সের একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপালের মধ্যে পড়ে। আর বাকি যে অপশনগুলো দেখি সেগুলো হচ্ছে আসলে এর সাথে ম্যাচ করে না বা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে, যেটা ডাইভার্সিফিকেশনের ডিসঅ্যাডভান্টেজ অথবা অ্যাডভান্টেজ হিসাবে এটাকে বলা যায় না। যেমন কি a company that is diversified internationally can choose in which country to pay income taxes. এটা আসলে টোটালি irrelevant diversification সাথে। A company that is diversified internationally can choose in which country to pay income taxes. এটা টোটালি irrelevant, কারণ সে যেই কান্ট্রিতে প্লে করবে সেই কান্ট্রিতেই তাকে ইনকাম ট্যাক্স রিলেটেড কমপ্লায়েন্স ফেস করতে হবে। এমন না যে সেই ইচ্ছা মতো যেটা ভালো লাগবে সেই দেশের ইনকাম ট্যাক্স কমপ্লাই করবে, ব্যাপারটা তা না। সো ইটস টোটালি irrelevant. সো এটা বেনিফিট হিসাবেও বেনিফিটও না, এটা ডিসঅ্যাডভান্টেজও না, বাট টোটালি irrelevant. A company that is diversified internationally does not have to pay tariffs. Tariffs মানে ট্যাক্স বা শুল্ক। A company that is diversified internationally does not have ভাইয়া, to pay. হ্যাঁ, ওই যে ইয়োর অ্যান্সারটা কেন লিখলো আবার এরকম করে? কোনটা? ওই যে উপরে দেখেন কারেক্ট লিখছে না সবুজটার উপরে, আবার রেডটার উপরে লিখতেছে ইয়োর অ্যান্সার। ও আচ্ছা, এগুলো যখন মূল যেই লিঙ্ক থেকে ডাউনলোড করা হয়েছে, এগুলো তো আসলে জোর করে ডাউনলোড করা, তো ওখানে ফার্স্ট ক্লিক করছিলাম যেটা এটাতে ক্লিক করা ছিল আর কি। হ্যাঁ, ওটাই ইয়ে হয়েছে। আচ্ছা, এটা ওয়ান কাইন্ড অফ স্ক্রিনশটের মতো, স্ক্রিনশট নিয়ে নামানো এগুলো। বুঝছি। পরে ই করেছে। সো এই গ্রিনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আর ইওর অ্যান্সার যেটা এটাতে ছিলাম যে ইন্টারন্যাশনালি ডাইভার্সিফাই হইলে, ধরেন আমেরিকান একটা কোম্পানি বাংলাদেশে আসলে তাকে ট্যাক্স দিতে হবে না, বিষয়টা এমন না। এটাও irrelevant. A company that is diversified internationally is able to employ more people. So এটাকে more people সে এনগেজ করবে কিনা এটা আসলে কেস টু কেস ভ্যারি করতে পারে। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট না। বাট এখানে আমরা ক্লোজলি একটা অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি, যেটা আসলে ফাইন্যান্সের প্রিন্সিপালের সঙ্গেও কম্প্যাটেবল। ইন্টারন্যাশনাল ডাইভার্সিফিকেশনের অ্যাডভান্টেজ।
এখানে কোম্পানি দ্যাট ইজ ডাইভার্সিফাইড, আমরা যদি এই এক্সপ্লেনেশন গুলো দেখি আমাদের থিওরি পড়া হয়ে যায়, রিভাইজ হয় আর কি। বইটা একবার পড়া উচিত, বাট বইটা বারবার পড়ার সুযোগ হবে না বা সময় পাবেন না। বাট এই এক্সপ্লেনেশন গুলো যদি আমরা দেখি মোটামুটি বইটা রিফিট হয়ে যাবে এখানে। এই অ্যান্সারটা কেন রাইট সেটা দেখেন। এ কোম্পানি দ্যাট ইজ ডাইভার্সিফাইড ইন্টারন্যাশনালি lessens the risk in one country of adverse interest rate changes or political upheavals, অর্থাৎ পলিটিক্যাল আনরেস্ট অথবা ইন্টারেস্ট রেট রিস্ক একটা দেশে হতে পারে, একসঙ্গে 10টা দেশে হবে না। সো যেখানে হবে না সেখানে সে ভালো থাকবে, আর একটা জায়গায় যদি হয়েও থাকে সো বাকিগুলো তাকে কভার করবে। সো এইভাবে সে একটা রিস্ক লিজেন করার সক্ষমতা অর্জন করবে। In some cases, they may save shipping costs, such as Japanese car make opening a plant in another country, so vehicles do not need to be shipped. যেমন টয়োটার আপনার প্ল্যান্ট আছে ব্রাজিলে, ব্রাজিলে তাদের হিউজ মার্কেট আছে, এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। সো এখানে কিন্তু এই এক্সপ্লেনেশনে আরো অন্যান্য অ্যাডভান্টেজ গুলা মেনশন করে দিচ্ছে যেগুলো আসলে এই টপিকের মধ্যে ছিল না। সো এটা পড়লে আমরা বুঝতে পারবো যে আরো কি কি অ্যাডভান্টেজ আছে। নেক্সট আরেকটা দেখেন, আজকে আপনাদের একটু সফটওয়্যারটা আমি দেখাবো, আমি যে সফটওয়্যারটাতে প্র্যাকটিস করি আর কি। আচ্ছা ম্যাথটা একটু পরে দেখাই, আরো কয়েকজন আসুক একসাথে দেখানো যাবে। অন্যান্য ইস্যুগুলো একটু দেখি। আচ্ছা বিষয়গুলো খুবই সিম্পল, জাস্ট একবার দেখলে মনে থাকবে, এগুলো খুব কঠিন কিছু না। Which of the following factors does not affect, which of the following factors, অর্থাৎ নিচে যেগুলো আছে চারটা অপশনের মধ্যে কোনটা এফেক্ট করে না, কোথায়? The use of the discounted cash flow method, discounted cash flow method, এই কথাটা মাথায় রাখবেন একটু, discounted cash flow method। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডটা, এই শব্দটা কেন বলা হয় সেটা আমি বলছি। Discounted cash flow method on an international capital budgeting project, international capital budgeting project compared to a domestic capital budgeting project। আচ্ছা আমরা এখন আসি ইন্টারন্যাশনাল বিজনেসে। সো এখানে ডোমেস্টিক বিজনেস এবং ইন্টারন্যাশনাল বিজনেসের কথা হচ্ছে, একটা কম্প্যারিজনের কথাও আসতেছে। আরেকটা বিষয় হলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা কি। আচ্ছা ক্যাশ ফ্লো তো আমরা বুঝি যে এটা আমরা ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড, বোথ আউটফ্লো এন্ড ইনফ্লো। বাট আমরা যখন ক্যাপিটাল বাজেটিং নিয়ে কথা বলি, ক্যাপিটাল বাজেটিংটা হলো বিজনেস ফোরকাস্টিং করার কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাই আসলে ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিং এ বেসটাই হচ্ছে ক্যাশ ফ্লো। একটা ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো থাকে, যে একটা প্রজেক্ট রান করতে আমার ইনিশিয়ালি কত টাকা লাগলো বা লাগতে পারে, এটা পাস্ট ইভেন্ট হইতে পারে, ফিউচার ইভেন্ট হইতে পারে। ফিউচার ইভেন্ট হলো প্রজেকশন, আর একদম ফাস্ট হয়ে গেছে, এখন সেখান থেকে আমার রেভিনিউ কি আসবে, যে রেভিনিউ যেটা আসতেছে বা আসবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো। তো ইনফ্লোটাকে যদি দেখা গেল 1 বছর 2 বছর 3 বছর 5 বছর বা 10 বছর পর্যন্ত আমরা ক্যাশ ইনফ্লো বা রেভিনিউ কল্পনা করতে পারি, সেটা বাস্তবতার নিরিখে অবশ্যই ব্যবসার ধরন বুঝে বা মেশিন ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী আমরা একটা ইনফ্লো প্রজেকশন করি, এস্টিমেট করি। তো 10 বছর আজকে ফার্স্ট ইয়ারে যে ইনফ্লোটা হবে সেটার টাইম ভ্যালু অফ মানি আর 10 বছর পর যেটা আমার হাতে আসবে সেটার টাইম ভ্যালু অফ মানি কিন্তু সেম না, যেহেতু মার্কেটে ইন্টারেস্ট রেটের বিষয় থাকে। সো যেটাতে আমরা টাইম ভ্যালু অফ মানি অ্যাডজাস্ট করে যে ইনফ্লোটা ক্যালকুলেট করি সেটাই আসলে হলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড বলা হয়। এটাই পার্থক্য। বাট যখন ফাইন্যান্সে আসলে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডটাই অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো বিজনেস প্রজেকশনের ক্ষেত্রে। আদারওয়াইজ আপনার টাইম ভ্যালু, এগুলা কি সব প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসে নাকি?
এটা পাবেন, আমাদের একটা পুরো কমপ্লিট সেকশনই আছে ক্যাপিটাল বাজেটিং, ঠিক আছে। তো আরো না ক্লিয়ার হবে। পড়ছিলাম তো অনেক আগে, আমার হ্যাঁ হ্যাঁ মনে হয় পিভি তে নিয়ে আসাই মনে হ্যাঁ হয় হ্যাঁ এটার কাজ। হ্যাঁ হ্যাঁ এটাই খুবই সিম্পল, ওই যে অ্যানুইটি টেবিল দিয়ে আর কি অ্যাডজাস্ট করা যেটা। ওটাই বলতেছে যে এখনকার 1 লাখ টাকা 10 বছর পরের 1 লাখ টাকা তো এক না। তখন আমি বিজনেস প্রজেকশন করতেছি, আসলে মেইনলি একটা ফাইন্যান্স ম্যানেজার বা কর্পোরেট প্ল্যানিং যারা করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সিএমএস যারা বা কস্ট অ্যাকাউন্টেন্ট, ওদের কাজ তো আসলে ফিউচার ইভেন্ট নিয়ে তো প্রচুর কাজ আছে। তো সেই ক্ষেত্রে আসলে এই ক্যাশ ফ্লোটাকে টাইম ভ্যালুতে অ্যাডজাস্ট করেই একটা রিপোর্ট প্রেজেন্টেশন করতে হয়, আদারওয়াইজ এটা মানে প্র্যাকটিক্যাল হয় না। সেটাকে বলতেছে যে আমরা ওই টাইম ভ্যালুটা অ্যাডজাস্ট করে যে ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, মানে প্লেন হবে না। তো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডের একটা অন্যতম ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কিন্তু রেট অফ ইন্টারেস্ট, বা রেট অফ ইন্টারেস্টের সাথে সম্পর্ক হলো টাইম ভ্যালু। কারণ ইন্টারেস্ট যেখানে আছে সেখানে ডিউরেশনের ব্যাপার আছে। সো এখন দেখা যাচ্ছে যে বিজনেস আমি দেশে করি বা বিদেশে করি, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং বা ডোমেস্টিক ক্যাপিটাল বাজেটিং যেটাই হোক না কেন, সেক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ডাজ নট অ্যাফেক্ট দ্য ইউজ অফ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, কোন ফ্যাক্টরটা আসলে কোনো ইনফ্লুয়েন্স করে না, অর্থাৎ উভয় ক্ষেত্রে সমান, বোথ কেসেস ইন্টারন্যাশনাল বিজনেস হোক বা লোকাল বিজনেস হোক সব ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। সো এটা আসলে কোনো ইম্প্যাক্ট ফেলে না, ইম্প্যাক্ট ফেলে না অর্থাৎ এটা বিল্ট ইন আছে। ক্যাপিটাল বাজেটিং যেখানে আছে সেখানে টাইম ভ্যালু অফ মানি আমাকে বাই ডিফল্ট ইউজ করতে হয়। সো লোকাল বিজনেস হলে করব না, বিদেশি বিজনেস হলে করব, ব্যাপারটা এরকম না। আর কিন্তু আমি যখন দেশের ব্যবসা ছেড়ে অন্য আরেকটা দেশে ডাইভার্সিফাই করতে যাচ্ছি, সেখানে আমাকে কিছু বিষয় কিন্তু চরম সিরিয়াসলি ভাবতে হবে, বা যেগুলো আমাকে ইম্প্যাক্ট ফেলতে হবে, আমার ডিসিশনকে ইম্প্যাক্ট করে। সেটা কি? যেমন ট্যাক্স ল। হ্যাঁ, আমেরিকার ট্যাক্স ল একরকম, বাংলাদেশের একরকম। এখন বিজনেস করতে গেলে দেখা গেল ওই দেশের আমদানি রপ্তানি পলিসির উপরে আমি যেই দেশটাতে যাচ্ছি সেগুলো কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে। হ্যাঁ, গভর্নমেন্ট কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে, কোনটাকে দিচ্ছে না। সো সেখানে সেই দেশের পার্টিকুলার ট্যাক্স ল একটা ইম্পর্টেন্ট ইস্যু, সো এটা আমাকে ইম্প্যাক্ট করে। আবার দেন ফিনান্সিয়াল রিপোর্টিং রিকোয়ারমেন্ট। সো ফিনান্সিয়াল, আমরা জানি যে ফিনান্সিয়াল রিপোর্টিং রিকোয়ারমেন্ট বলতে এখানেও কমপ্লায়েন্স বা রেগুলেটরি কিছু বিষয় আছে ইন্টারন্যাশনালি। অ্যাকাউন্টিং কোনো একটা দেশ যে ব্রিটিশকে ফলো করতেছে, আবার কেউ আমেরিকাকে প্রায়োরিটি দিচ্ছে, এফএএসবি আছে, আইএফআরএস আছে। জাস্ট এগুলো তো সামান্য একটু 19 বিষয়, বাট এগুলো তো একটা আইডিয়াল টাইপ, মানে কমপ্লায়েন্স ইস্যু। এটাও ভাবতে হয়। এবং দেখা যায় এই রিপোর্টিং রিকোয়ারমেন্টের কারণে একই বিজনেসের আপনি যদি কখনো এফএএসবি ফলো করেন বা আইএফআরএস ফলো করেন, দুটার আউটপুট দুই রকম হবে, প্রফিট কম বেশি হইতে পারে। সো এগুলো ভাবতে হবে, যেটা আমাকে ইনফ্লুয়েন্স করে। দ্যাট মিনস আর হচ্ছে রিপ্যাট্রিয়েশন অফ আর্নিংস রিকোয়ারমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য। এটা রিপ্যাট্রিয়েশন অফ আর্নিং রিকোয়ারমেন্টস, অর্থাৎ হোস্ট কান্ট্রিতে যখন একটা বিদেশি কোম্পানি বিনিয়োগ করে, সে তার প্রফিট কত ফ্লেক্সিবলি সে নিয়ে যেতে পারে এবং লিগ্যাল চ্যানেলে। কম বেশি সবাই নিয়ে যায়, কারণ টাকা এতটাই লিকুইড একটা জিনিস, আসলে কে আটকায় রাখার কারো বাপের সাধ্য নেই, দুদকের ক্ষমতা নেই এটাকে আটকায় রাখবে। বিভিন্নভাবে এটাকে পাম্প আউট করা যায়, বাট এটা আসলে লিগ্যাল চ্যানেলে কতটা ফ্লেক্সিবল। যে গ্রামীণ ফোন বাংলাদেশে ইনভেস্ট করছে, তাদের $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, সে তার প্রফিটটাকে কত ইজিলি নিয়ে যেতে পারছে। আরো নতুন নতুন প্রতিষ্ঠান আসতেছে আমাদের এই ভিজিট গুলাতে, বাংলাদেশও আসতেছে, আবার ঠিক একই হারে আমাদের চেয়ে কয়েক গুণ বেশি ইনভেস্টমেন্ট যাচ্ছে ভিয়েতনামে। এটার কারণটা কি? এখানে কিছু ফ্লেক্সিবিলিটি ইস্যু আছে, এবং ওই কান্ট্রিজ রুলস এন্ড রেগুলেশনের বা সেন্ট্রাল ব্যাংকের কিছু রেগুলেশনস আছে। সো এটা আমাকে ইম্প্যাক্ট করে। এটা একটা ইম্পর্টেন্ট একটা ডিসিশন ফ্যাক্টর, যে আমি ভিয়েতনামে ইনভেস্ট করব না বাংলাদেশে ইনভেস্ট করব। ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান, দেখা গেল একটা ব্র্যান্ড
বাংলাদেশে তো গার্মেন্টস আছে, ভিয়েতনামে আছে, মোটামুটি আমরা এখন প্যারালাল হয়ে গেছি কম্পিটিশনে। সো বাংলাদেশকে ওভারটেক করে ভিয়েতনামে যাচ্ছে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে রিপ্যাট্রিয়েশন অফ আর্নিংস রিকোয়ারমেন্টের ফ্লেক্সিবিলিটির ইস্যু, যেটা আমাদের এখানে অনেক কনজারভেটিভ, বাংলাদেশে ইন্ডিয়াতে, যেটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলাতে একটু ফ্লেক্সিবল। এবং কদিন পরে কম্বোডিয়া আমাদেরকে ছাড়াই যাবে এই পলিসির কারণে, মায়ানমার আমাদের কাছাকাছি চলে আসবে অল্প 20 ইয়ার্স এর মধ্যে হয়তো। আশ্চর্য হবেন একটা ডাটা শুনলে, সেটা হলো ইন্ডিয়ার টোটাল এক্সপোর্ট আর ভিয়েতনামের এক্সপোর্ট প্রায় সমান সমান। আচ্ছা, ইন্ডিয়াকে মনে করা হয় একটা বিশাল ইকোনমি। মূল ফ্যাক্টরটাই আসলে এইখানে এফডিআই আকৃষ্ট করার ক্ষেত্রে। আর টাইম ভ্যালু অফ মানিটা কোনো ইনফ্লুয়েন্স করে না, এই কারণে যে এটা আসলে ইন্টারন্যাশনাল হোক আর ক্যাপিটাল ডোমেস্টিক বিজনেস হোক, আমার পার্সোনাল বিজনেস হোক বা কোম্পানির বিজনেস হোক, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা একদম বিল্ট ইন ইনহেরেন্ট ইস্যু। সো এটা ক্লিয়ার কনসেপ্ট গুলো। তারপরে দেখেন এগুলো টোটালি ব্যাংকিং টার্ম আছে প্রচুর এখানে। এই টার্মগুলো মনে রাখাই আসলে দরকার, মনে থাকবে ইনশাল্লাহ, এটা খুব সহজ। In an international trade between a Japanese exporter and an Italian importer, তাহলে একজন এক্সপোর্টার হইলে তো আর একজন ইম্পোর্টারের রোল প্লে করতেই হবে। সো এখানে এক্সপোর্টারটা হচ্ছে জাপান আর ইটালি হচ্ছে ইম্পোর্টার। The Italian company will request a dash, whereas the Japanese company will issue একটা কিছু। তো এখানে যাই থাক, আমাদের যেটা লার্নিং এর বিষয় সেটা হলো এক্সপোর্টার কি বলছে, দ্য ইটালিয়ান কোম্পানি যেহেতু ইম্পোর্টার, সো ইম্পোর্টার যখন ইম্পোর্ট করার উদ্যোগ নেয়, সে যখন অফিসিয়ালি প্রিপেয়ার করে, তখন সে আসলে কি রিকোয়েস্ট করবে। আর একই ক্ষেত্রে একই সাথে যে এক্সপোর্ট করার জন্য অলরেডি এগ্রিড হয়েছে, সে কি ইস্যু করবে। দুটো ডকুমেন্ট দরকার এবং দুটাই কিন্তু ব্যাংকিং ডকুমেন্ট, ব্যাংক ছাড়া আবার এটা সম্ভব না। এটা ইম্পোর্টারের ব্যাংক লেটার অফ ক্রেডিট, যেটা এলসি, লেটার অফ ক্রেডিট ইস্যু করবে। আর একই সাথে ওর কাউন্টার পার্ট এক্সপোর্টার কনসার্ন ওই জাপানিজ কোম্পানিটা তার ব্যাংকের কাছে টাইম ড্রপের জন্য রিকোয়েস্ট করবে। অর্থাৎ দুটো ইনস্ট্রুমেন্ট লক্ষণীয়, সেটা হলো ইম্পোর্টার will ask for letter of credit to his or her concerned bank, আর একই সাথে এক্সপোর্টার তার কনসার্ন ব্যাংকের কাছে টাইম ড্রাফট চাবে। এবং লেটার অফ ক্রেডিট কি, টাইম ড্রাফট কি, আমরা আস্তে আস্তে দেখবো, সবগুলাই আছে, কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, a letter of credit is sent. A letter of credit is sent from an importer's bank to an exporter. Letter of credit, আমি যখন কোনো কিছু ইম্পোর্ট করব, আমি যে কোনো একটা ব্যাংকের সাথে আগে কথাবার্তা ফাইনাল করব, আমাকে একটা লেটার অফ ক্রেডিট দেবে, সেটা আমি পাঠিয়ে দেবো এক্সপোর্টারের ব্যাংকের কাছে। The letter states that, এই লেটারে কি থাকে, এই লেটার states that the bank backs the importer's obligation to pay the exporter. লেটার অফ ক্রেডিট বলছে যে লেটার অফ ক্রেডিটে যেটা থাকে এনশিওর করে ওই ব্যাংক, আমার ব্যাংক, আমি ইম্পোর্টার, আমি ধরেন ডাচ বাংলা ব্যাংকের কাছে একটা লেটার অফ ক্রেডিট নিয়েছি, এই লেটার অফ ক্রেডিট এক্সপোর্টারের ব্যাংকের কাছে পাঠিয়ে দিলাম। এখানে বলা থাকবে যে অন বিহাফ অফ মি, ইম্পোর্টারের পক্ষে থেকে ব্যাংক একটা গ্যারান্টি দিচ্ছে যে একটা অব্লিগেশন, ইম্পোর্টার যদি না টাকা দিতে না পারে, সেক্ষেত্রে ব্যাংক উইল পে the exporter after the bank has received proper documentation
that the trade has been completed as contracted. অর্থাৎ এই ডিলটা যখন ফাইনাল হবে বা ট্রেডটা কমপ্লিট হবে তখন অ্যাজ পার ডকুমেন্টেশন এই অব্লিগেশনটা ফুলফিল করতে হবে। এখন ইম্পোর্টার যদি টাকা না দেয় সেক্ষেত্রে ইম্পোর্টারের ব্যাংক, এই ডাচ বাংলা ব্যাংক কিন্তু পে করতে বাধ্য। এখন ডাচ বাংলা কিসের স্বার্থে পে করবে, এত বড় ঝুঁকি কেন নিচ্ছে বা দায়িত্বটা কেন নিচ্ছে? যদি ডিফল্ট না হয় সেক্ষেত্রে ব্যাংকের ইনকাম আছে, কমিশন ইনকাম আছে। আর যদি ডিফল্ট করে, ডিফল্ট ঠেকানোর জন্য সে কিছু সিকিউরিটি মেজার লাইক মর্গেজ, মার্জিন এই ধরনের মেজারমেন্ট নিতে পারে। সো এগুলো হলো ব্যাংকিং কথাবার্তা। বাট মূল থিমটা হচ্ছে যে লেটার অফ ক্রেডিটটা কি? লেটার অফ ক্রেডিটটা হলো ইম্পোর্টারের পক্ষ থেকে ইম্পোর্টারের ব্যাংক এক্সপোর্টারের ব্যাংকের কাছে একটা অব্লিগেশন ফুলফিল করবে এই মর্মে সে একটা গ্যারান্টি দেয় যে তুমি তাকে মাল দিতে পারো, সে যদি টাকা না দেয় আমি দিয়ে দেবো। এটাই হলো লেটার অফ ক্রেডিট। আর at the same time a time draft is a bill for payment. Time draft is a bill for payment to the exporter. এক্সপোর্টার তো আসলে বিক্রেতা, এখানে তো বিক্রেতার দরকার তার টাকা আর ইম্পোর্টারের দরকার গুডস বা প্রোডাক্ট। এখন এক্সপোর্টার কিন্তু একা চলতে পারবে না, তাকেও একটা ব্যাংকের দ্বারস্থ হতে হবে, সেও কোনো না কোনো ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্টে যাবে। So a time draft is a bill for payment to the exporter on a specified date after the exporter has completed the contract. অর্থাৎ কন্ট্রাক্টটা যখন ফিনিশ হবে, কারণ এক্সপোর্টার ব্যাংকের কিন্তু এক্সপোর্টারকে টাকা দিয়ে দিতে কোনো সমস্যা নেই। একটা নির্দিষ্ট দিন বা একটা নির্দিষ্ট সময় নেবে, এত সময় 30 দিন, 90 দিন, 45 দিন, বিভিন্ন রকম টার্ম থাকে। অর্থাৎ এই ট্রেডটা কমপ্লিট হলেই এক্সপোর্টার টাকা পেয়ে যাবে। কে দিবে? সেটা এক্সপোর্টারের ব্যাংক দিবে। এক্সপোর্টার ব্যাংক এত সাহস কই পাইল? যদি সে টাকা না পায় তারপর সে কিন্তু এক্সপোর্টারকে টাকাটা দিয়ে দেবে, কারণ ওই যে লেটার অফ ক্রেডিট এনশিওর করছে এক্সপোর্টারের ব্যাংকে যে ইম্পোর্টার টাকা দেখ বা না দেখ, আমি ডাচ বাংলা ব্যাংক তোমাকে টাকাটা দিয়ে দেব। এই ভরসায় এক্সপোর্টারের ব্যাংক বেশি টাইম কিল করবে না। জাস্ট ওই এগ্রিমেন্টে ওই বিজনেসটা কমপ্লিট হতে যে টেন্টেটিভ টাইমটা, ইট মে বি 30, 45, 90 হোয়াটএভার, এরকম একটা ডিউরেশন থাকে, এটা ফুলফিল হয়ে গেলেই সে টাকাটা দিয়ে দিবে এক্সপোর্টারকে। এই দুটা মেকানিজম এবং এই দুটা ইনস্ট্রুমেন্ট, একটা হলো লেটার অফ ক্রেডিট আর একটা হলো টাইম ড্রাফট। এটা মনে রাখবেন যে লেটার অফ ক্রেডিটের সাথে সম্পর্ক হচ্ছে ইম্পোর্টারের আর টাইম ড্রাফটের সাথে সম্পর্ক হচ্ছে আপনার এক্সপোর্টার। বাট উভয় ক্ষেত্রে দুটা ব্যাংক ইনভলভ থাকে। আচ্ছা, ম্যাথটা আমি পরে দেখাচ্ছি।